নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে সকলকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও একবার অন স্ক্রিনে এসেছি একটা পাবলিক স্কুলের সমস্ত রিটিন টেস্ট থেকে ফাইনাল ইন্টারভিউ সমস্ত প্রসিডিওরটা ডিটেলসে বলবো বলে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, একদম লাস্ট অবধি দেখো, অনেক কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। দেখো, স্কুলটির নাম হলো শ্রীনাথ পাবলিক স্কুল, ঠিক আছে? এটি জামশেদপুর শহরে আদিত্যপুরে অবস্থিত। এই স্কুলটি একটা রেপুটেড স্কুল আর একটা +12 মানে সিবিএসসি মিডিয়ামের স্কুল অবশ্যই। এদের আবার অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিও রয়েছে এই নামই, শ্রীনাথ ইউনিভার্সিটি নামে। তো প্রথমেই বলি কখন বিজ্ঞপ্তিটা বের হয়। এই স্কুলে মোটামুটি বিজ্ঞপ্তিটা বেরোয় প্রত্যেকটা বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, মানে ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের ফার্স্টের দিকে। তো সেই রকমই ফেব্রুয়ারির লাস্টের দিকে অ্যাপ্লিকেশন বেরিয়েছিল এবং আমি নিজে সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছিলাম, মানে ফর্ম বেরিয়েছিল। আমার সাবজেক্ট জিওগ্রাফি, সেই জিওগ্রাফি থেকে টিজিটি পোস্ট বেরিয়েছিল, ট্রেন গ্র্যাজুয়েট টিচার। তো সেখান থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম মোটামুটি ফেব্রুয়ারির লাস্টে, এটাই অ্যাপ্লাই করেছিলাম। ওদের যে শ্রীনাথ পাবলিক স্কুল আদিত্যপুর বলে যদি নেটে তোমরা সার্চ করে থাকো, সেই স্কুলে সামনেই একটা নোটিফিকেশান থাকে, সেই নোটিফিকেশান থেকেই তথ্যটা আমি পেয়েছিলাম। এবার আসি রিটেন টেস্টের কথা। ফর্ম ফিল আপ হয়ে গেল। আমি ফর্ম ফিল আপ বলতে সমস্ত ডকুমেন্টস দিয়ে ওদেরকে একটা মেল করা, যে আমি অবশ্যই সেটা ইংলিশে মেলটা করতে হবে, যে আমি আপনাদের স্কুলে টিচিং করতে ইন্টারেস্ট, আমার সাবজেক্টেই আমার সমস্ত ডিটেলস আমি এই মেলে অ্যাটাচ করলাম। এবার সমস্ত তথ্য চলে গেল স্কুলের কাছে। তারপর স্কুল থেকে একদিন আমাকে মেল করেছিল আর ফোনও করেছিল যে আপনার এই দিন রিটিন টেস্ট আছে। 2 মার্চ কিন্তু আমার রিটিন টেস্টটা ছিল। এবার ওই রিটিন টেস্টটা দেওয়া হলো। রিটিন টেস্টটা দেওয়ার এবার রিটিন টেস্টে কীরকম কোশ্চেন আসে সেটা নিয়ে একবার আলোচনা করি। রিটিন টেস্টে মোটামুটি 5 থেকে 6টি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, পেপার 1 পেপার 2, মানে এক্সামটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, ঠিক আছে? মানে পেপার 1 পেপার 2, পেপার 1-এ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইংলিশ, এবং জেনারেল ইংলিশের মধ্যে আবার এসে রাইটিং থাকে, লেটার লেখা থাকে, এগুলোও থেকে থাকে। পেপার টু যেটা কিন্তু নিজের সাবজেক্টের উপর। ধরো আমি টিজিটি জিওগ্রাফি থেকে অ্যাপ্লাই করেছি, তো আমাকে সেখানে জিওগ্রাফি পেপার দিতে হয়েছিল। দুটো 100 200 নাম্বারের পেপার ছিল। প্রত্যেকটা পেপারে তোমরা যদি এরকম অ্যাপ্লাই করে থাকো, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়েছো। এখানে ছিল যে আরবিআইয়ের রিসেন্ট গভর্নর জেনারেল কে আছে, তারপরে বিভিন্ন আর্ট সামিট যেগুলো হয়ে থাকে সেগুলো কোথাও হয়, COP25 নিয়ে একটা কোশ্চেন এসেছিল। তারপর বিভিন্ন যে ডান্স ফর্মগুলো থেকে থাকে, এই যে মহাকুম্ভ হয়ে গেল, মহাকুম্ভটা কত বছর পর আসে সেই প্রশ্নটিও কিন্তু পড়েছিল। ইংলিশে এসেছিল, একটা লাইন দিয়ে দিয়েছিল যে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইন, এটাকে ডিটেলসে ব্যাখ্যা করতে হবে। এরকমই অনেক কিছু দিয়েছিল, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন, সিমিলার ফেজ থেকেও কোশ্চেন কিন্তু এসেছিলো। আর জিওগ্রাফি সাবজেক্টের জন্য যদি আমি বলি, অবশ্যই এনসিইআরটি যদি তোমরা ফলো করো, কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। এনসিইআরটি আমি নিজস্ব এক্সামের জন্য ফলো করেছিলাম ক্লাস 6 to 10। যেহেতু আমি টিজিটি অ্যাপ্লাই করেছিলাম, সেহেতু 6 to 10 পুরো ডিটেলস যদি তুমি এনসিইআরটি জিওগ্রাফি বই পড়ে যাও, তাহলে কিন্তু কোশ্চেনে কোনো রকম অসুবিধা হবার কথা নয়। এবার রিটিন টেস্ট দেওয়া হলো, চলে এসেছিলাম যথারীতি বাড়ি। সময়টা ছিল 4 ঘন্টা, ঠিক আছে? 4 ঘন্টা সময় ছিল, মানে সকাল 10টার থেকে স্টার্ট হয়েছিল, শেষ হতে হতে প্রায় 2:30 3টে, মানে পুরো প্রসিডিওরটা কমপ্লিট হতে সময় লেগে গেছিলো। তারপর বাড়ি চলে এসেছিলাম। কিছুদিন পর 10 দিনের মধ্যে আবার একটা মেল আসে এবং মেসেজও আসে। ওদের প্রসিডিওরটা খুব ভালো, যে ওরা মেলও করে, ধরো কেউ মেল চেক করছে না, তখন কিন্তু তাকে তারা ফোনও করে থাকে। এবার এলো যে আপনি রিটিন টেস্টে পাশ করেছেন, এবার আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। এবার সেই মেলে লেখা থাকবে ইন্টারভিউ আবার 3টে স্টেপে হবে। একটা হচ্ছে ডেমনস্ট্রেশন, একটা পার্সোনাল ইন্টারভিউ, একটা ফাইনাল ইন্টারভিউ, ঠিক আছে? এই ডেমনস্ট্রেশন প্রসেসের টপিক ওখানে লিখে দেওয়া ছিল, যে টপিক একটি আপনি নিজে চুজ করবেন, আর একটি ডেমো দেওয়া হবে, সেটাকে অন স্পটে আপনাকে বলে দেওয়া হবে, সেই রকমভাবে আপনি তৈরি হয়ে আসবেন, সেটা আপনাকে ডেমো দিতে হবে।
এবার 10 দিনের মাথায় যে ডেমোটি আমি দিতে গেছিলাম, আমি টপিক ছিল ম্যাপ, আমি ম্যাপ পড়িয়েছিলাম। ওখানে অবশ্যই বলে রাখি, কোনো পাবলিক স্কুলে যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবে, ওটা কিন্তু যথেষ্ট লেন্দি, অনেকটা সময় লাগে। খাওয়া দাওয়া, জল, এই জলের বোতল, এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেও সাথে। যে ভুলটা আমি করেছিলাম, ওখানে কিন্তু খাওয়া দাওয়া প্রোভাইড করা হয়নি। তো প্রায় সকাল 10টার থেকে পুরো ফাইনাল প্রসিডিওর কমপ্লিট করতে সন্ধ্যে 6টা হয়ে গেছিলো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি মানে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, সেটার থেকেই তোমাদেরকে বললাম। এবার ফার্স্ট রাউন্ডে গেলাম, আমার ইন্টারভিউ হলো। এই ইন্টারভিউ দিতে গিয়ে দেখলাম দুজন টিচার ছিলেন, একজন জিওগ্রাফি সাবজেক্টের এক্সপার্ট ছিলেন আর একটা জেনারেল টিচার ছিলেন। তো তিনি বললেন, প্রথমে আমার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করলো, তারপর বললো ডেমো দিই। এবার ডেমো দেওয়া হলো। ডেমো দিতে দিতে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাকে থ্রো করবে, অবশ্যই সেটা কিন্তু ইংলিশে। কিন্তু দুর্ভাগ্যক্রমে, মানে এটা হয়তো আমার কাছে সৌভাগ্যেরও বলতে পারো, যিনি জিওগ্রাফি এক্সপার্ট ছিলেন, তিনি হিন্দিতেই বেশি কমফোর্টেবল ছিলেন। তো হিন্দিতেই উনি কনভারসেশন করছিলেন, আমিও তাই হিন্দিতেই চালু করেছিলাম। তো এখানে আমি যেহেতু ম্যাপ টপিক ছিল, সেখান থেকে আমাকে অনেকগুলো কোশ্চেন কিন্তু শেয়ার করেছিলেন। সেগুলোর মধ্যে ছিল স্কেলের ম্যাপ। তো আপনি বললেন স্কেল বলুন। এবার স্কেলের টাইপ ক ধরনের আছে, মানে স্কেল জিনিসটা আসলে কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যেটা আমাদের জিওগ্রাফিতে থেকে থাকে, তার ইউনিটটা কি হয়। আর একটা কোশ্চেন রয়েছিল যেটা টপিকে, তোমার ডেমো টপিকের বাইরেও, তার মানে এমনটা নয় যে তুমি একটা ডেমো প্রিপেয়ার করে গেলে, সেখান থেকে কোশ্চেন সব সিলেক্ট করে নিয়ে গেলে যে হ্যাঁ এইগুলো কোশ্চেন করতে পারে, এটা তো হবেই, তাছাড়াও কিন্তু এক্সট্রা কোশ্চেন তোমাকে থ্রো ওনারা করবেনই। মানে সেইভাবে মেন্টালি বা পুরো নলেজ তোমাকে নিয়েই যেতে হবে। এবার আমাকে এয়ার প্রেশার, আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কোনো ইন্টারভিউ বলো, ইংলিশ মিডিয়াম বা যে কোনো মিডিয়ামে দেখেছি আমি, যে টপিকগুলো একটু জটিল, সেই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে। যেমন ধরো এয়ার প্রেশার, ক্লাইমেট, তারপর মানে বিভিন্ন যেগুলো জটিল সেগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তো আমাকে ধরেছিলেন তিনি এয়ার প্রেশার আর আইসোবার এর মধ্যে পার্থক্য কী। আমরা জানি যখন নিম্নচাপ ক্রিয়েট হয়, যে নিম্নচাপ থাকে তখন ভিতরে কীরকম থাকে, বাইরে কীরকম থাকে, আর উচ্চচাপ যেখানে ক্রিয়েট হয় সেখানে ভিতরে কি থাকে, বাইরে কি থাকে। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু তিনি আমাকে ধরেছিলেন। এছাড়া ধরেছিলেন উইন্ড স্পিড মাপার মেশিনটি কী, আর উইন্ড যে মানে মাপা হয় সেটা কি, সমচাপ রেখা, এটাকে ইংলিশে কি বলে, আইসোবার বলে। এছাড়া আমার কিন্তু এমএসসি, আমাকে রিমোট সেন্সিং জিআইএস, এটা রিসেন্ট ট্রেন্ড, যেহেতু আমার মাস্টার্স ডিগ্রি রিমোট সেন্সিং জিআইএস থেকে, সেখানে আমায় কোশ্চেন করেছিল আপনি জিওগ্রাফি থেকে এমএসসি কেন করলেন না, কেন রিমোট সেন্সিং জিআইএস থেকেই করলেন। সেটা আমি বলেছিলাম আমার মতো একটা, মানে যেটা আমার মনে হচ্ছিল সেটা আমি বলেছিলাম। এবার বললাম ওকে আপনি চান, ঠিক আছে। আমি চলে এসেছিলাম, ওয়েট করছিলাম। আমরা কিন্তু জিওগ্রাফি থেকে রিটিন টেস্ট দিয়েছিলাম 12 জন, রিটিন টেস্টে পাস করেছিলাম 7 জন। এবার 7 জনেই পরপর ডেমো দিল, সবাই ওয়েট করলাম। আমাদেরকে বলা হলো আপনারা সবাই ওয়েট করবেন, কেউ বাড়ি যাবেন না। তারপর দুপুর 2টো যখন বাজে, তখন ওনারা ওদের ডেমোতে যারা পাস করেছে বা ডেমো ইন্টারভিউতে যাদেরকে ভালো লেগেছে তাদের জন্য মানে তাদেরকে সিলেক্ট করেছে। এবার কিছু জনের নাম বলা হয়, তার মধ্যে 4 জনের নাম কিন্তু সিলেক্টেড হয়েছিল। এবার 4 জনের নাম মধ্যে আমিও ছিলাম। 4 জনের নাম সিলেক্টেড হলো। এই 4 জনকে বললো আপনারা ওয়েট করুন, আপনাদের ফাইনাল কিন্তু ইন্টারভিউ হবে, মানে আরও ইন্টারভিউ, ফাইনাল ইন্টারভিউ। আমরা তো অবাক, আবার কি ইন্টারভিউ হবে। অবশ্যই ইংলিশ স্কুলে পড়াতে গেলে ইংলিশ স্পিকিংটা কিন্তু অবশ্যই জরুরি। তার জন্য কিন্তু কমিউনিকেশন স্কিলটা তোমরা যেভাবে হোক, নিউজ পেপার থেকে হোক, কোনো কনভারসেশনের মাধ্যমে হোক, ইংলিশটা জেনে যেও, ইংলিশ স্পোকেন ইংলিশ অবশ্যই গেন করা দরকার। এবার ফাইনাল ইন্টারভিউর জন্য আমরা 4 জন ওয়েট করলাম, বাকিরা সবাই যথারীতি চলে গেল। ফাইনাল ইন্টারভিউ যখন আমাদের স্টার্ট হলো, তখন মানে সমস্ত সাবজেক্টের হয়ে ডেমোস্ট্রেশন কমপ্লিট হবার পর কিন্তু ফাইনাল সিলেকশন চালু হয়েছিল। আর এই ফাইনাল সিলেকশনের যে ইন্টারভিউটা সেটা শুরু হয়েছিল মোটামুটি বিকেল 5টার থেকে। মানে ভাবো 10টার সময় তুমি গেছো, বিকেল 5টার সময় তোমার ফাইনাল রাউন্ড ইন্টারভিউ হচ্ছে। মানে তখন ধৈর্যও নেই আর খুব টেনশানও হচ্ছে যে কি কোশ্চেন করতে পারে ওনারা।
এবার আমাকে ফাইনাল সিলেকশন যে ইন্টারভিউয়ে নিয়ে গেল, মানে গেলাম আমি, সেখানে 3জন ব্যক্তি ছিলেন, একজন চেয়ারম্যান, একজন প্রিন্সিপাল, একজন স্কুলের ডিরেক্টর। মানে মূলত এইরকমই ওদের স্কুলের পুরো প্রসিডিওরটা। এবার আমাকেও ওখানেও অনেকগুলো কোশ্চেন থ্রো করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল, যেহেতু আমার রিমোট সেন্সিং সাবজেক্ট ছিল, পিএসএলভি এবং জিএসএলভি, যেটা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল আর জিওস্টেশনারি লঞ্চ ভেহিকেল, এদের কাজের মধ্যে কি পার্থক্য। এছাড়াও ধরেছিল রেনফলের টাইপ বলো, এবং এই যে ঝাড়খণ্ড, জামশেদপুর যেহেতু ঝাড়খণ্ডে অবস্থিত, সেই ঝাড়খণ্ডে কি ধরনের রেনফল দেখা যায়। মূলত কিন্তু ঝাড়খণ্ডে কনভেকশনাল রেনফল দেখা যায়, তবে কখনো কখনো, যেহেতু এটা উড়িষ্যা কোস্টের খুব কাছাকাছি, কখনো কোনো সাইক্লোনিক রেনফল অবশ্যই দেখা যায়। তারপর আমাকে ধরা হয়েছিল যে মানে কেন হিমালয়টি একটা ফোল্ডেড মাউন্টেন, কেন সেটা এখনও ইনক্রিজ হচ্ছে, মানে হিমালয়ের অ্যাক্টিভিটিটা কী পারপাস। অবশ্যই এটা প্লেট টেকটনিকের কারণে। এছাড়া লাস্ট আরও একটি কোশ্চেন যিনি ডিরেক্টর আমাকে করেছিলেন, সেটা হচ্ছে ওয়েস্টার্ন টার্বুলেন্ট, পশ্চিমী ঝঞ্ঝা আসলে কি, সেটি ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তো যথারীতি আমি কোশ্চেনগুলো বললাম। তারপর আমাকে ওখানেই জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার অ্যাকসেপ্টেড স্যালারি কত। মানে আমার মনে হয়েছিল যে হয়তো ওনারা আমাকে চুজ করতে চাইছেন, তো আমার যেটা অ্যাকসেপ্টেবল স্যালারি সেটা আমি বলেছিলাম। তারপর যথারীতি চলে এলাম, ওনারা আমাদেরকে বললেন আপনাদের ইন্টারভিউর পুরো প্রসিডিওর কমপ্লিট হলো, এবার আপনাদেরকে জানানো হবে যে কবে আপনাদেরকে আসতে হবে, বা আপনারা আদেও সিলেক্টেড হয়েছেন কিনা। ধরুন আমার জিওগ্রাফি সাবজেক্ট থেকে 4জন ছিল, তো যে কোনো একজনকে নেবে বা 2জনকে নেবে। তো তার মধ্যে আমরা চলে গেলাম, খুব মাথায় টেনশন নিয়ে সবাই বাড়ি চলে গেলাম। তার মিনিমাম 10 দিন পর আমার কাছে একটা ফোন এসেছিল যে আপনি ফাইনাল ইন্টারভিউয়ের পর আপনি সিলেক্টেড হয়েছেন, তো ফাইনাল স্যালারি নেগোসিয়েশনের জন্য আপনাকে আবারও একবার স্কুলে আসতে হবে। তো যথারীতি আমি আবারও স্কুলে গেলাম। তো সেখানে স্যালারি নিয়ে ডিসকাশন, সেই বিষয়টা কিন্তু টোটালি স্যালারির উপর ডিসকাশন। আমি অ্যাকসেপ্টেবল স্যালারি যদিও আগে জানিয়েছিলাম, তবুও ওনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি এই মুহূর্তে বলুন কতটা স্যালারি চাইছেন। তো আমি আমার স্যালারি বললাম। তারপরে ওনাদের স্কুলের নর্মস অনুযায়ী স্যালারিটা আমাকে অফার করলেন, বললেন যে এতটা পর্যন্ত আমরা দিতে পারবো, তারপরে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সেটা হয়ে থাকে, মানে একটা স্ট্যান্ডার্ডে এলো। তো তবুও আমার কিন্তু ফাইনালি কিছু বলা হলো না যে আপনি তাহলে কাল থেকে জয়েন করে, এরকম কিন্তু কিছু বলা হলো না। বাকি সবার এক্সপিরিয়েন্স থেকে জানতে পারলাম যাদের যত বেশি দিনের এক্সপিরিয়েন্স তাদের কিন্তু স্যালারি তত বেশি প্রেফারেবল। মানে ধরো কারো 7 বছরের এক্সপিরিয়েন্স, তার কিন্তু স্যালারি অনেকটা বেশি, কারো 1 বছরের এক্সপিরিয়েন্স, তার স্যালারি অনেকটাই কম। তবে অন্যান্য পশ্চিমবঙ্গের কোনো স্কুলের তুলনায় ঝাড়খণ্ডের পাবলিক স্কুলের স্যালারি কিন্তু যথেষ্ট ভালো। পাবলিক স্কুল মানেই দেখো চাপ তো থাকবেই, কিন্তু জীবন তো এইভাবেই চলে, তাই না? এখন চালাতেও হবে, চাকরি না থাকার থেকে তো থাকা ভালো। তো এই হলো সমস্ত প্রসিডিওর কমপ্লিট হলো। তারপর কিছুদিন ওয়েট করার পর অফার লেটার ওনারা অফার করেছিলেন, অফার লেটার অফার করলেন। তারপর বলা হলো এই দিনে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস, ব্যাংক ডিটেলস, ফটো সব কিছু নিয়ে স্কুলে আসুন। তারপর জয়েনিং হলো। তো এইভাবে আমি কিন্তু ওই স্কুলেও সিলেক্টেড হয়েছিলাম বা হয়েছি। তো এই গেল পুরো প্রসিডিওর শ্রীনাথ পাবলিক স্কুল আদিত্যপুরে যেটি অবস্থিত, তার সমস্ত রিটিন টেস্ট, ফাইনাল ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন এবং স্যালারি নেগোসিয়েশনের পুরো ব্যাপারটা। স্যালারি নেগোসিয়েশনে অবশ্যই ওনারা কিন্তু তোমাকে যতটা কমের দিকে নিতে চাই ততটাই ওনারা তোমাকে রেফার করবে, কিন্তু তোমাকেও তোমার রিকোয়ারমেন্টটা কিন্তু অবশ্যই বলে রাখতে হবে। আর আমার যেহেতু ফ্যামিলি আছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো সমস্ত বিষয়টা কনসিডার করে তোমার যেটা মনে হবে সেটাই তোমরা বলবে এবং কনফিডেন্স থাকবে। তারা কিন্তু ওখানে রিটিন টেস্টের কপি নিয়েও ওনারা বসেছিলেন। একটা কথা বলি, ফাইনাল স্যালারি নেগোসিয়েশনের দিনেও আমি দেখলাম ওনারা, আমি যে রিটিন টেস্ট দিয়েছিলাম সেই রিটিন টেস্টের কপিটা নিয়ে বসেছিলেন, যে কোথায় আপনার ভুল ত্রুটি হয়েছে সেটাও কিন্তু ওনারা বড় বড় করে বলে দিচ্ছে। মানে স্কুলটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, এটা বোঝা গেল। আর টিচাররা যে খাতাগুলো দেখেছে, যেখানে যেখানে ভুল হয়েছে, যেখানে যেখানে কনফিউশন আছে, অবশ্যই তারা কিন্তু রিমার্ক করে দিয়েছেন। আজকের ভিডিওতে আশা করি তোমরা একটা পাবলিক স্কুলের কীরকম ইন্টারভিউ হয় সমস্ত কিছু জানতে পারলে। এনইপি 2020 চালু হওয়ার পরে সমস্ত প্রসিডিওরটার, সমস্ত স্কুল কিন্তু এই একই প্রসিডিওর ফলো করছে: রিটিন টেস্ট, ডেমনস্ট্রেশন, ফাইনাল ইন্টারভিউ, স্যালারি নেগোসিয়েশন।
তো এই বিষয়গুলো কিন্তু তোমরা মাথায় রেখো কোনো পাবলিক স্কুলে ইন্টারভিউ দিতে গেলে। যারা বেশি করে পশ্চিমবঙ্গের বাসিন্দা বাংলা ভাষী তাদেরকে বলবো কোনো পাবলিক স্কুলে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমাদের স্পোকেনটাকে ক্লিয়ার করে নিও, কারণ না হলে অনেকটা প্রবলেম ফেস করতে হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে নিও। আর এরকম আরও কোনো ভিডিও যদি আমি বানাতে পারি তো অবশ্যই চেষ্টা করব, যেহেতু নিজস্ব এক্সপিরিয়েন্স দিচ্ছি, কোনো আমি মিথ্যা কথা বলছি না, পুরোটা নিজস্ব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, কোনো লুকোনো চুপোনোর কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। তো ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। আজ এ পর্যন্ত।